আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত টিভি ওয়ানের দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের আজকের আগামীর বাংলাদেশ অনুষ্ঠান দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুদ্দিন এবং আমার সাথে আজকে আমাদের লন্ডন স্টুডিওতে হাজির রয়েছেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা জনাব ডক্টর আফম খালিদ হোসাইন। জনাব আফম খালিদ হোসাইন, আপনাকে স্বাগত আমাদের আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। লন্ডন সফর কেমন যাচ্ছে আপনার? খুব সুন্দরভাবে গরম দেশ থেকে এসে ঠান্ডা দেশে। ঠান্ডা ঠিক আছে, খুব আনন্দঘন পরিবেশে লন্ডনের মুহূর্তগুলো পার করছি। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের টিভি ওয়ানের আমন্ত্রণে আমাদের এখানে এসছেন এবং আপনি খুব টাইট শিডিউলের মধ্যে রয়েছেন। আমরা আপনাকে আজকে পেয়ে আমরা আনন্দিত আমাদের স্টুডিওতে। আমরা যেহেতু আপনাকে পেয়ে গেছি মাননীয় উপদেষ্টা, আপনাকে আমরা বাংলাদেশ বিষয়ে কিছু প্রশ্ন রাখতে চাই, যে প্রশ্নগুলো আমাদের মনে আছে, জনগণের মনে আছে, এবং আপনার মন্ত্রণালয় বিষয়ে কিছু আমরা জানতে চাই, যেটি আপামর জনতা জানবার জন্য উপকৃত হবেন। আমরা শুরুতে একটু জানতে চাই, জুলাই আগস্ট অভ্যুত্থান যখন হয়ে গেল, এটির পরে আপনারা সরকার গঠন করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের বড় একটি শাসনামল থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। এখন আপনি এই মুক্তি এবং নতুন বাংলাদেশকে কিভাবে মূল্যায়ন করবেন? আপনি জানেন যে 8 আগস্ট আমরা দায়িত্বভার গ্রহণ করেছি। আমরা অগ্রাধিকার ভিত্তিতে কয়েকটা কাজ আমরা হাতে নিয়েছি। সেটা হচ্ছে যে পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক স্থিতিশীলতা, কারণ এটা পূর্ব শর্ত। দ্বিতীয় হচ্ছে এটা সাস্টেইনেবল ইকোনমি, কারণ আপনি জানেন যে আমাদের অর্থনীতি আমরা ভঙ্গুর অবস্থায় পেয়েছি। এটাকে একটু সহনীয় পর্যায়ে না নিলে আগামী দিনের পথ চলা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে রেস্টোরেশন অফ ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলার উন্নয়ন। আমরা ধাপে ধাপে এগুলোর দিকে যাচ্ছি উন্নয়নের জন্য, এবং ইতিমধ্যে আমাদের অর্থনীতিও আমরা কিছুটা ভালো করতে পেরেছি। এছাড়া আমরা কিছু সংস্কারে হাত দিয়েছি, কারণ তাৎক্ষণিকভাবে নির্বাচন দিলে তাহলে এটা ল অ্যান্ড অর্ডার যদি ঠিক না থাকে, পলিটিক্যাল স্টেবিলিটি যদি না থাকে, তাহলে নির্বাচনটা বন্ডল হয়ে যেতে পারে। এজন্য সংস্কারের মাধ্যমে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যখনই ঘোষণা করবেন তখনই নির্বাচনের দিকে আমরা যাব। অলরেডি আমরা নির্বাচনের পথে হাঁটছি। নির্বাচন কমিশনার, চিফ নির্বাচন কমিশনার গঠিত হয়েছে, নিয়োগপ্রাপ্ত হয়েছেন, কমিশনারগণও নিয়োগপ্রাপ্ত হয়েছেন। ভোটার তালিকা হালনাগাদ হবে। আমরা, আপনি বলতে পারেন, নির্বাচনের পথেই আমরা এগোচ্ছি। এবং আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় যখনই ঘোষণা করবেন আমরা একটা একদিকে আপনারা বলছেন যে নির্বাচনের পথে হাঁটছেন, অপরদিকে সংস্কারও হাত দিয়েছেন। একই সময় রাজনৈতিক দলগুলোর একটি বড় প্রেশার রয়েছে আপনাদের উপরে, নির্বাচনের একটা দাবি রয়েছে। এই প্রেশারটাকে আপনারা কেমন ফিল করছেন? আসলে প্রেশার ফিল করছেন? স্বাভাবিক গতিতে আপনাদের কাজ, কোন অবস্থানে আছেন আপনারা? রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে, আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে, আমাদের সাথে বারে আলাপ আলোচনা হচ্ছে, পরামর্শ হচ্ছে। ওনাদের মূল্যবান মতামত আমরা গ্রহণ করছি। ওনারা নির্বাচন চাইছেন, আমরাও নির্বাচন দিতে প্রস্তুত। তবে একটু সময় নিচ্ছি আর কি, সামান্য সময় নিচ্ছি। এটা সম্পন্ন হয়ে গেলেই আমরা একটা ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশনের তারিখ ঘোষণা করব আমাদের চিফ অ্যাডভাইজারের মাধ্যমে। অতএব রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো বিরোধ নেই। ওনারাও সংস্কার চান, তবে সেটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হবে ইনশাআল্লাহ। তাহলে এই এখন যে অন্তর্বর্তী সরকার যতগুলো মন্ত্রণালয়কে ভাগ করে উপদেষ্টা দিয়ে, তাতে কি কাজের যে ধীরগতি, যেটি আমরা অভিযোগ রয়েছে অথবা শুনতে পাচ্ছি, আসলে এটি কি ধীরগতি, না এটি স্বাভাবিক প্রক্রিয়াতে আপনারা এগিয়ে যাচ্ছেন? না, ধীরগতি নেই। আমরা অতীতেও দেখেছি
যে এক একজন মিনিস্টার, এখন তো উপদেষ্টা, জি। এক একজন মিনিস্টার একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেন। ঠিক স্বাভাবিক প্রক্রিয়ায় এখনও আমাদের কোনো কোনো উপদেষ্টা একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এতে গতিময়তায় কোনো ছেদ পড়েনি, স্বাভাবিকভাবেই চলছে সব কিছু। আমরা দেখছি যে এই আন্দোলন মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিড, আপনাদের কাছে কি মনে হয়, আপনাদের উপদেষ্টা পরিষদের সকল উপদেষ্টা কি এই স্পিডটা কি ধারণ করতে পেরেছেন বলে কি আপনার মনে হয়? যে আমার তো মনে হয় জুলাই বিপ্লবের যে ফলশ্রুতিতে সরকার গঠিত হয়েছে, এখন আমরা যারা উপদেষ্টারা আছি আমরা প্রত্যেকেই এই বিপ্লবের এই চেতনার আমরা ধারক এবং বাহক, এবং এই স্পিরিটটা ধারণ করেই আমরা একটা টিম স্পিরিট নিয়ে ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। জি, অনেক ধন্যবাদ ডক্টর আফম খালিদ হোসেন, আমাদেরকে আপনি সময় দেন। আমরা একটু হজ প্রসঙ্গে আসতে যাচ্ছি। আপনার মন্ত্রণালয়, বিশেষ করে আপনি যে মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে রয়েছেন, হজের সিজন আসলে অথবা তার আগেই হজকে একটা পবিত্র জিনিসকে আমরা বার্ডেন হয়ে যায় আমাদের উপরে, হজের খরচ বৃদ্ধি, আনুষঙ্গিক সব কিছু মিলে গত সরকারের থেকে এই সরকারের হজ কেন্দ্রিক সুষ্ঠু ডিফারেন্সটা কি হয়েছে, আমরা একটু প্রথমেই জানতে চাই আপনার কাছে। আপনি ইতিমধ্যে জেনেছেন যে আমরা হজ প্যাকেজ ঘোষণা করেছি। জি। গত বছর বিমানের ভাড়া ছিল 1,94,000 টাকা। এটা আমরা বিমান কর্তৃপক্ষের সাথে বারবার বৈঠক করে, এনবিআরের সাথে বৈঠক করে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে বৈঠক করে এগুলো কমিয়েছি 1,67,000 টাকা আমরা নির্ধারণ, ওনারা বাংলাদেশ বিমান নির্ধারণ করেছে। আমরা দুটো প্যাকেজ ঘোষণা করেছি। আগের তুলনায় আমরা 1,10,000 টাকা একটা প্যাকেজ করেছি, আর একটা সেকেন্ড প্যাকেজ, ওটাতে 10,000 টাকা কম। অনেকে বলে থাকেন যে খাবারের খরচটা আমরা এখানে অ্যাড করি নাই। তো এটা যদি আমরা এটা সাধারণ অ্যাড করি নাই কেন, আমরা আগে যে খাবারের খরচ 35,000 টাকা নিতাম, এটা আমরা ঢাকা হজ ক্যাম্পে ফেরত দিতাম। অথবা এটা প্যাকেজের ভিতরে নেওয়া, ওই টাকা তো আমি ঢাকাতেই দিয়ে দিচ্ছি, দিতে গিয়ে আবার অনেক সময় একটা প্রবলেমও দেখা দেয়, আলাদা জনবল লাগে। এবার আমরা সেটা বাদ রেখেছি। এটা বাদ রাখলেও আমরা তো 70,000 টাকা কমিয়েছি আগের তুলনায়। এবং একটা প্যাকেজ 1.5 কিলোমিটার ফ্রম দ্য হোলি কাবা, আরেকটা উইদিন 3 কিলোমিটার। এবং আমরা আমাদের এক্সপার্ট টিম কাজ করবে। সৌদি আরবে হজ মিশন আছে, বাংলাদেশ থেকেও এক্সপার্ট টিম যাবেন। ওনারা আরও কাছে নেওয়ার চেষ্টা করবেন, কম পয়সা দিয়ে ভালো ঘর নেওয়ার চেষ্টা করবেন। ওখানে যদি কোনো টাকা সারপ্লাস থাকে, উদ্বৃত্ত থাকে, এটা আমরা হাজি সাহেবদেরকে ফেরত দেব। জি, অনেক ধন্যবাদ। আপনি যে বিষয়টি বলেছেন যে ঘর ভাড়া নেওয়া এবং আপনারা কমিয়েছেন, কিন্তু জনবল তো একটা বড় রোল প্লে করে। যারা আগে সরকারের ফ্যাসিস্ট সরকারের সময় কর্তৃত্ব ছিলেন, হজ কাউন্সিল থেকে শুরু করে যারা এখনো অবধি তো অনেকেই ওখানে রয়ে গেছেন, তাহলে ওই মানুষগুলো দিয়ে আপনি ভালো সেবা আশা করাটি কি আমাদের জন্য একটু কঠিন হয়ে এখন কথা হচ্ছে যে সরকারি কর্মকর্তা যারা আছেন তারা তো প্রজাতন্ত্রের কর্মকর্তা। আপনি পুরো সেটকে একদিনে বদলানো সম্ভব নয়। তাহলে আমি যদি এখন, আমাদের এখন দুজন আছেন, কাউন্সিল কনসাল, তাহলে তো আমাদের হজের কার্যক্রমটাই ব্যাহত হয়ে যাবে দুজন এক্সপার্ট মানুষকে যদি আমরা উইথড্র করি। তো এরকম আমাদের মন্ত্রণালয়েও, সব মন্ত্রণালয়ে আগের সেট আপের কিছু মানুষ থাকবে, আর ওনারা যদি প্রফেশনালিজম রক্ষা করে কাজ করে তাহলে তো কোনো অসুবিধা নেই। সেটিও ঠিক আপনি যেটি বলেছেন, কিন্তু এটিও তো আমাদেরকে মানতে হবে যে যারা 15 বছর সরকারকে একদিকে ডাইভার্ট করেছেন, তারা আপনাদেরকে কতটুকু কোঅপারেটিভ করবেন, যেটি আপনাদের কোনো রাজনৈতিক পরিচয়, আপনাদের রাজনৈতিক কোনো আইডেন্টিটি নেই, যেটার জন্য আপনারা যতটুকু সর্বোচ্চ চেষ্টা করছেন আপনারা, কিন্তু আপনাদের এখানে খারাপ বানানোর জন্য অথবা আপনারা যাতে ভালোভাবে কাজ করতে না পারেন, এই ধরনের কাজ তো তারা করতে পারে। এবং সেটি তো আমরা দেখছি অনেক সময়
যেখানে সিন্ডিকেট বাসা বাড়া সৌদিতে মক্কা বা মদিনাতে একটা সিন্ডিকেট গড়ে উঠেছে বিগত সরকারগুলোর সময়, সেই সিন্ডিকেটের মেম্বাররা কিন্তু এখনো তাদের জায়গায় রয়ে না, গেছে। পলিটিক্যাল সিন্ডিকেট যেগুলো আমাদের হজ মিশনে প্রেশার সৃষ্টি করতো তারা এখন আর নাই। আমরা আমলাদের বিষয়ে না, বলছি। আমলা আছেন, আমলা তো থাকবেন। তো আমাদের বাড়ি ভাড়ার ব্যাপারে আমি আপনাকে বলি, মক্কা এবং মদিনায় বাড়ি ভাড়ার ক্ষেত্রে 13 সদস্য বিশিষ্ট একটা কমিটি আছে। এই কমিটির ভিতরে 8 জন যায় বাংলাদেশ থেকে, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, চিফ অ্যাডভাইজারের ওখান থেকে, ক্যাবিনেট থেকে, বিভিন্ন জায়গা থেকে, স্বরাষ্ট্র থেকে, এরকম আমার মন্ত্রণালয় থেকে যায়। ওখানে থাকে 5 জন, 13 জনে মিলি আমরা পত্রিকা বিজ্ঞাপন দিই যে এই মানের আমাদের বাড়ি লাগবে এত দূরত্বের ভিতরে। তো যারা আগ্রহী তারা টেন্ডার ড্রপ করেন এবং ওনাদের সামনেই আমরা টেন্ডার বক্স ওপেন করি। ওই 13 জন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ থেকে যান, বিভিন্ন মন্ত্রণালয় থেকে, আর সৌদি আরব থেকে আমাদের এমবেসি থেকে আসেন। ওনাদের সামনে এটা খুলে টেন্ডার যারা ড্রপ করেছেন ওনারা উপস্থিত থাকেন। ওখানে আবার বার্গেনিং হয় যে আপনি এটা দিয়েছেন, আপনি আরও 200 টাকা 200 রিয়াল কমান। অনেকে কমিয়ে সর্বনিম্ন রেটকে আমরা অগ্রাধিকার দেব। অতএব এখানে আগের মতো সিন্ডিকেট কার্যকর থাকতে পারবে না ইনশাআল্লাহ। জি, আমরা আশা করছি আপনার এটি আমরা এবার দেখতে পাবো। এবং আরেকটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ বিষয় মাননীয় উপদেষ্টা, সেটি হলো হজ যাত্রী বহনের জন্য যে থার্ড ক্যারিয়ারের আলোচনা হয়েছে, সেটি গত সরকারের সময় একটা টার্মাল সিচুয়েশন ছিল, এক আন্দোলন হয়েছে, আবার নতুন করে তাদের ভিতরেই বড় হজের যে হাব রয়েছে তার মূল ব্যক্তি ওটার সাথে জড়িত ছিলেন, এই অভিযোগ রয়েছে। আপনাদের কি প্ল্যান থার্ড ক্যারিয়ারকে অন্তর্ভুক্ত? সৌদি আরবের সাথে আমাদের যে চুক্তি, জি, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে চুক্তি, ওখানে লেখা আছে একটা দেশের হাজিদের অর্ধেক বহন করবে সৌদিয়া, জি, আর অর্ধেক বহন করবে ন্যাশনাল ক্যারিয়ার। থার্ড ক্যারিয়ারের কথা এখানে বলা নেই। বিগত বছরগুলোতে আগের সরকারের লোক সৌদি এয়ারলাইন্সের যে 50%, ওখান থেকে 15% ফ্লাইনাস আর একটা ক্যারিয়ার সৌদি প্রিন্সের ওখানে বহন করেছে। তো কিছু অসুবিধা ছিল, ফ্লাইনাসের পারফরমেন্স খুব বেশি ভালো নয়। তো এবার ফ্লাইনাসকে নেওয়ার ক্ষেত্রে আমরা যথেষ্ট কড়াকড়ি করছি। তাদের মান উন্নত করতে হবে এবং ছোট ক্যারিয়ার দিয়ে হবে না, তাদেরকে বড় ক্যারিয়ার দিতে হবে। আমরা তাদের সাথে বসবো। তো আগের যেই সিন্ডিকেট ছিল, এই সিন্ডিকেট এখন আর নাই, পলিটিক্যাল সিন্ডিকেট আর নাই। আমরা এখন সম্পূর্ণ ফ্রি এবং ভারমুক্ত। জি, অনেক ধন্যবাদ। আশা করি সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা মাননীয় উপদেষ্টার কাছ থেকে হজ বিষয়ক আপনাদের সকল প্রশ্নের উত্তর জানবার চেষ্টা করেছি। আশা করছি সিন্ডিকেট মুক্ত হজ করতে পারবেন এবং বাসা ভাড়া সহনীয় পর্যায়ে থাকবে এবং হজের খরচ অলরেডি মাননীয় উপদেষ্টা বলেছেন যে তারা লক্ষাধিক টাকার চাইতে হজ খরচ তারা গত বছরগুলোর চাইতে কমিয়েছেন। এটি সুফল আপনারা পাবেন এবং সেটি হলো জুলাই এবং অগাস্ট অভ্যুত্থানের পরে যে স্পিড, সেই স্পিডের একটি উপকারিতা আমরা এটি দেখতে পাচ্ছি। মানে উপদেষ্টা, আমরা যদি একটু অন্য দিকে যেতে চাই, আপনার অধীনে ইসলামিক ফাউন্ডেশন রয়েছেন, যেটি বাংলাদেশের সরকারি এবং একমাত্র একটি নীতি নির্ধারণের জায়গা। এটি গত 15 বছরে একেবারেই যাচ্ছে তাই হয়েছে। আমরা দেখেছি সব ধরনের মসজিদের নিয়োগ থেকে শুরু করে ইসলামিক ফাউন্ডেশন যে কার্যক্রম, শিক্ষা, গবেষণা, এই ক্ষেত্রগুলোতে এইটার আগের জৌলুস হারিয়েছে, আমরা এক কথায় বলতে পারি। এটিকে পুনরুদ্ধারের জন্য আপনার বিশেষ পরিকল্পনা আমরা একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ইসলামিক ফাউন্ডেশনে বিগত 16 বছর যাবৎ অনিয়ম এবং অব্যবস্থাপনা হয়েছে। আমরা ইতিমধ্যে দায়িত্ব নেওয়ার পরে বোর্ড অফ গভর্নর্স আমরা এটা পুনর্গঠন করেছি এবং প্রথম বৈঠক আমরা ইতিমধ্যে সেরে ফেলেছি। এই বৈঠকে আমরা একটা পাওয়ারফুল তদন্ত কমিটি গঠন করেছি। একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 5 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি তদন্ত করবেন, কোথায় কোথায় অনিয়ম হয়েছে এবং একটা শ্বেতপত্র প্রকাশ করবেন। এবং
আমরা ইতিমধ্যে বেশ কিছু অনিয়ম চিহ্নিত করেছি, এগুলোর বিরুদ্ধে আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি এবং ইনশাআল্লাহ আজিজ আমরা মনে করি আগের জৌলুস ফিরে আসবে, একটা প্রাণবন্ত প্রতিষ্ঠানে পরিণত হবে। বাইতুল মুকাররমকে আমরা একটা দৃষ্টিনন্দন আইকনিক মসজিদ হিসাবে পরিণত করার জন্য 100 কোটি টাকার একটা প্রকল্প আমরা হাতে নিয়েছি। এই অর্থ আমাদের হাতে আছে এবং আমরা এটা একনেকে পাঠিয়েছি অনুমোদনের জন্য। এটা হয়ে গেলে বাইতুল মুকাররম জাতীয় মসজিদ হিসাবে অত্যন্ত খ্যাতি পাবে এবং এই মসজিদে ঢুকলেই একটা ধর্মীয় আবহ তৈরি হবে এবং মানুষ স্বাচ্ছন্দ্যে তার ইবাদত করতে সক্ষম আপনি হবে। ধন্যবাদ। আপনি বাইতুল মুকাররম মসজিদের কথা বলেছেন। আমার সম্পর্কে প্রশ্ন করতে চাই, সেটি বাইতুল মুকাররম মসজিদের যে নিচতলায় যে মার্কেটগুলো রয়েছে, এই মার্কেটগুলো গত 15 বছরে সরকার আত্মীয় স্বজন কম পয়সায় অথবা পলিটিক্যালভাবেই তারা দিয়েছেন। সেক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশন অনেক আয় হারিয়েছেন। এটি আপনাদের নজরে নিশ্চয়ই এসেছে, এটির জন্য আপনারা কি প্ল্যান? হ্যাঁ, নিশ্চয়ই এসেছে এবং ভাড়া আমরা পুনর্নির্ধারণ করব। তদন্ত কমিটি রিপোর্ট দিলেই আমরা ভাড়া পুনর্নির্ধারণ করব এবং যে ব্যবস্থাপনাগুলো আছে, অনেক ভাড়া দোকানের বাকিও আছে, আমরা এগুলোর ব্যাপারে কার্যকর বিধিসম্মত ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। জি, মানে আপনি তো ওই আমরা বলছি ধর্ম মন্ত্রণালয় বা যে অধিদপ্তরগুলো রয়েছে ফাউন্ডেশন, এই টোটাল একটি যে বড় বৃত্ত রয়েছে, এই বৃত্তের আপনি মন্ত্রণালয়ে যাবার পরে বা শ্বেতপত্র প্রকাশের আগ পর্যন্ত আপনার কাছে কি মনে হয়েছে দুর্নীতির কোন কোন জায়গাটা মূলত এখানে সেক্টরটা রয়েছে এবং কারা এর সাথে একেবারে ডাইরেক্ট জড়িত? আমি আপনার মন্ত্রণালয়ের কথা বলছি। বিভিন্ন জায়গায় কিছু অনিয়ম আছে, অব্যবস্থাপনা আছে, আমরা এগুলোকে চিহ্নিত করছি এবং এগুলো নিরসনের জন্য আমরা কার্যকর পদক্ষেপ নিচ্ছি। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এগুলো যাচাই বাছাই করে দেখবেন এবং আমরা নতুন নতুন কিছু প্রজেক্টও আমরা হাতে নিয়েছি। তো ইনশাআল্লাহ আজিজ আমরা আশা করছি আমরা অব্যবস্থাপনা অনিয়ম কাটিয়ে উঠব এবং একটা সুন্দর জনবান্ধব একটা প্রতিষ্ঠানে আমরা পরিণত করব ইসলামিক ফাউন্ডেশনকে বা আমাদের বিভিন্ন অধিদপ্তরগুলোকে আমরা নতুন করে সাজাবো ইনশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ জনাব ডক্টর আফম খালিদ হুসাইন। আমরা একটু ভিন্ন দিকে যেতে চাই। আমরা যেতে চাই হলো রাজনৈতিক মাঠে। আমরা দেখেছি ইসলামিক দলগুলো একটা বড় ভারতীয় আগ্রাসনের যে বিরোধী আপনারা জাতীয় ঐক্য সৃষ্টির একটা চেষ্টা করেছেন এবং সেখানে ইসলামিক দলগুলোকেই আপনার মাধ্যমে এবং প্রধান উপদেষ্টা চেয়েছেন যে একটা কাতারে নিয়ে আসার জন্য। পার্টিকুলারলি আমি যদি জানতে চাই ইসলামিক দলগুলোর মধ্যে রাজনৈতিক ঐক্যটা কতটুকু আপনার কাছে মনে হয় সফল এবং কতটুকু এগিয়েছে? রাজনৈতিক দলগুলো তারা নিজেদের মধ্যে, ইসলামিক পলিটিক্যাল পার্টিগুলো তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা চালাচ্ছেন, বারবার বৈঠক হয়েছে। আমার মনে হচ্ছে নির্বাচন যত কাছাকাছি চলে আসবে তত তারা বারবার বৈঠক করে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবেন। কারণ বাংলাদেশে মানুষ ধর্মপরায়ণ, তারা ইসলামিক দলগুলোকে পছন্দ করে, কিন্তু তারা ডিভাইডেড। তারা যদি ঐক্যবদ্ধ হতে পারে হয়তো একটা ইতিবাচক ফলাফল আসতে পারে। তা আমার মনে হয় নির্বাচনের তারিখ ঘোষিত হলে অথবা নির্বাচনের কার্যক্রম একবারে কাছাকাছি চলে আসলে একটা ইতিবাচক ফল হয়তো আমরা দেখব। আরেকটি এটার সাথে একটা প্রশ্ন, যদি ইসলামিক দলগুলো আমরা পজিটিভ অর্থে ধরে নিচ্ছি তারা বৃহত্তর শক্তি গঠন হয়ে গেল এবং তারা ক্ষমতায় আসলো, আপনি তো সরকারের ভেতরের মন্ত্রণালয় চালাতে গিয়ে সেক্রেটারিয়েট, অধিদপ্তর, অনেক জনবল, ওই মাইন্ড সেট আপের লোকজন, আসলে ইসলামিক দলগুলোর কি এইটা ক্যাপাবিলিটি রয়েছে কিনা যে দেশ চালানোর মতো? আমার মনে হয় ইসলামিক দলগুলোর ভিতরে অনেক প্রাজ্ঞ মানুষ আছেন, মেধাবী মানুষরা আছেন। কেউ তো মায়ের পেট থেকে কিছু শিখে আসে না। আমিও মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি, আমি তো আগে মন্ত্রী ছিলাম না, কিন্তু আমি তো দায়িত্ব পালন করছি। এবং ইসলামিক দলগুলোর ভিতরে হাইলি কোয়ালিফাইড, অত্যন্ত অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকিউমেন্ট রাখেন এরকম লোকেরা আছেন।
আমার মনে হচ্ছে তারা যদি রাষ্ট্রীয় দায়িত্ব পান খুব সফলভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন। প্রাথমিকভাবে একটু শিখতে হবে, জানতে হবে, তারপরে তারা সুন্দরভাবে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে রাষ্ট্র পরিচালনায় তারা দক্ষতার পরিচয় দিবেন, এটা আমার বিশ্বাস। জি, অনেক ধন্যবাদ মাননীয় উপদেষ্টা। আরেকটি বিষয়ে আমরা একটু এটি সবার মনে প্রশ্ন, আমাদের দর্শক এবং যারা বাংলাদেশের আমাদের এই প্রোগ্রামটি দেখছেন আজকের, আপনি হিন্দুদের পূজা মণ্ডপে গিয়েছেন এবং গিয়ে আপনি সেখানে একাত্মতা প্রকাশ করেছেন, আমি যদি ভুল না বলে থাকি। এটি আপনাকে ধর্ম কতটুকু অ্যালাউ করে, ইসলামিক ধর্ম, এবং এটি কতটুকু রাইট এবং রং? আচ্ছা, খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন আপনি। আমি ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা। ধর্ম বলতে এখানে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, সব ধর্ম। এবং আমার মন্ত্রণালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে, আমি এটার চেয়ারম্যান। বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে, এটার আমি চেয়ারম্যান। খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে, এটা আমি চেয়ারম্যান। এরপরে আছে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, 4টা ট্রাস্ট আছে আমাদের। এবং এই হিন্দু সনাতন ধর্মের যারা অনুসারী, তাদের পূজার জন্য গভর্নমেন্টের বাজেট থাকে। বিগত সরকারগুলো দুর্গাপূজা উপলক্ষে 2 কোটি, মাঝে মধ্যে 3 কোটি বরাদ্দ দিয়েছেন। এবার আমাদের গভর্নমেন্ট 4 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। বৌদ্ধ পূর্ণিমা তো দেন, আর খ্রিস্টানদের বড়দিনের অনুষ্ঠানের জন্য বরাদ্দ দেন। তো এই মন্ত্রণালয়ের দায়িত্বশীল হিসাবে, ট্রাস্টের চেয়ারম্যান হিসাবে তাদের সাথে সুসম্পর্ক রাখা, তাদের ওখানে যাওয়া, তারা আমার এখানে আসা, এটা তো মনে করি মন্ত্রণালয়ের স্বাভাবিক কাজ। এবং আমাদের এই গভর্নমেন্টটা সেকুলার গভর্নমেন্ট, এটা কোনো এমারাতে শরিয়া নয়। অতএব আমি যদি তাদের এই মন্দিরে না যাই, তাদের এই টাকাগুলো তাদের মাঝে বিতরণ না করি, তাদের মধ্যেও ক্ষোভ তৈরি হতে পারে। তবে এখানে যাওয়ার কারণে কিছু উলামায়ে কেরাম তারা ভিন্ন মত পোষণ করেছেন। তো আগামী দিনগুলোতে আমি চেষ্টা করব আলেম ওলামাদের, মুফতি সাহেবদের সাথে বসে কীভাবে আমি আমার দায়িত্ব পালন করতে পারি, ধর্মীয় অনুভূতিতে আঘাত না আসে মতো, বা ইসলাম কতটুকু অ্যালাউ করে, এগুলো বিস্তারিতভাবে ওনাদের সাথে বসে আগামী কার্যক্রম ঠিক করব, এটাই আমি চিন্তা ভাবনা করছি। জি, অনেক ধন্যবাদ। আমাদের এই প্রশ্নটি অনেক বেশি আমাদের কাছে বিভিন্ন সময়ে আমাদের দর্শক মণ্ডলী করে থাকেন, এবং আশা করছি যারা আজকে আমাদের বাংলাদেশ এবং ইউকে সহ যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, তারা এই প্রশ্নের উত্তরটি পেয়েছেন মাননীয় উপদেষ্টার কাছ থেকে। জনাব ডক্টর আফম খালিদ হোসেন, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আপনাকে আরও 2টি প্রশ্ন করতে চাই। সেটি হলো, আমরা দেখেছি যে বাংলাদেশে ভারতীয় সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ করে ভারতীয় যে আগ্রাসন রয়েছে, এবং সেই আগ্রাসনের বাংলাদেশ আপনি একটা সরকারের অংশ হিসেবে, যদিও সেটি আপনার মন্ত্রণালয়ে নয়, বাট তারপর আমরা আশা করব যে আপনার এই উত্তরটি জানা আছে হয়তো। ভারতীয় সংস্কৃতি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের অবস্থানটি কোথায় এখন? আসলে আমাদের সংস্কৃতি, আমাদের মূল্যবোধ, আমাদের লালিত উত্তরাধিকার ঐতিহ্য, এটাকে আমরা বেশি প্রকাশ করতে চাই। এই সরকার এভাবে কাজ করে যাচ্ছে, এবং বৈদেশিক সংস্কৃতি আমাদেরকে আমাদের মাইন্ডসেট বদলিয়ে দেয়। তো আমরা এটাকে নিরুৎসাহিত করতে চাই। সাংস্কৃতিক আগ্রাসন আমাদের জীবনধারাকে পাল্টে দেয়, এটা আমরা নিরুৎসাহিত করতে চাই। আমাদের দেশীয় সংস্কৃতি, আমাদের ধর্মীয় মূল্যবোধ, এটাকে আমরা চাঙ্গা করতে চাই। এভাবে এই সরকার কাজ করে যাচ্ছে। তো বাংলাদেশের আমরা যদি দেখি, এটা যদিও তথ্য মন্ত্রণালয়ের সাথে জড়িত, বাংলাদেশের ভারতীয় সবগুলো চ্যানেল বাংলাদেশে চলছেন, এখনও অনেক চ্যানেলই আছেন, সেইগুলো বন্ধের বিষয়ে আপনাদের ক্যাবিনেটের কোনো ধরনের? ক্যাবিনেটে এ ব্যাপার আলোচনা হয় নাই। এটা তথ্য মন্ত্রণালয় উদ্যোগ নিলেই হয়তো একটা
সিদ্ধান্ত আসতে পারে। এই পর্যন্ত এটা নিয়ে মন্ত্রী অনেক ধন্যবাদ মাননীয় উপদেষ্টা, আমাদের টিভি ওয়ানকে আপনি সময় দিয়েছেন। এবং আমরা জাস্ট আরেকটি প্রশ্ন করতে চাই যে আপনি সর্বজন শ্রদ্ধেয় আলেম বাংলাদেশে, সব দলমত, ইসলামিক দলমত নির্বিশেষে সবার ভিতরে। তো আমার একটি প্রশ্ন জানবার ইচ্ছা যে আলিয়া কওমি এবং যে ইসলামিক যে 2-3টি দল রয়েছে, এই দলগুলোর বাহিরেও আমাদের জনসাধারণ বা সাধারণ মানুষদের ভিতরে ধর্মীয় ডেভেলপমেন্ট, উন্নয়নের জন্য আর কি পদক্ষেপ নেবেন আপনার মন্ত্রণালয় অথবা ইসলামিক ফাউন্ডেশন? আমি ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পরে আমি বিভিন্ন স্কুল অফ থট, এক কথায় দেওবন্দি, বেরলভি, আহলে হাদিস, তারপরে সরসিনা, ফুরফুরা, এই সমস্ত প্রতিষ্ঠানে ভিজিট করেছি, যেহেতু আমি তাদেরও উপদেষ্টা। এখানে আমি কোনো পার্থক্য করিনি। আমি মনে করি আমাদের আলেমদের মধ্যে বিভিন্ন বিষয়ে একতলাপ, বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকতে পারে, কিন্তু বৃহত্তর স্বার্থে আমরা সবাই এক। তো এই চেতনা থেকেই আমরা আমাদের অনুদান বিতরণের ক্ষেত্রে, কমিটি গঠনের ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমি একটু ন্যায় ইনসাফ করার চেষ্টা করেছি এবং আশা করি এটার ইতিবাচক ফলাফল আমরা পাচ্ছি। অনেক ধন্যবাদ। আমরা একটি জাকাত, যেহেতু ইসলামিক দেশ নয় বা ইসলামিক শরিয়া মোতাবেক দেশ নয়, তারপরেও আমার এই প্রশ্নটি জানবার, জাকাত ব্যবস্থাপনা সরকারিভাবে কতটুকু আপনার মন্ত্রণালয় করছে অথবা কি প্ল্যান আপনার? আচ্ছা, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ইসলামিক ফাউন্ডেশনের অধীনে আমাদের একটা জাকাত বোর্ড আছে। এই জাকাত বোর্ডের পদাধিকার বলে আমি চেয়ারম্যান। জাকাত বোর্ড আমরা পুনর্গঠন করেছি। আমি লন্ডন আসার আগে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অফ গভর্নর্সের মিটিং করেছি, হিন্দু কল্যাণ ট্রাস্টের মিটিং সম্পন্ন করেছি, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের মিটিং শেষ করেছি। এখান থেকে গিয়ে আমি জাকাত বোর্ডের তারিখও দিয়ে আসছি, জাকাত বোর্ডের মিটিং করব। যত বেশি সম্ভব জাকাত আদায় করে পবিত্র কোরআনে বর্ণিত খাতগুলো অনুযায়ী আমরা এগুলো বিতরণ করার চেষ্টা করব এবং আমরা আশা করি আমরা উদ্যোগ নিলে জাকাত ফান্ডকে শক্তিশালী করতে পারব। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে জাকাত বাধ্যতামূলক হতো, যেহেতু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নেই, জাকাত এখন বাধ্যতামূলক নেই, এটা স্বেচ্ছাধীন, এটা কালেকশন করতে হয়, এটার জন্য মোটিভেশন লাগে, অ্যাপ্রোচ লাগে। আমরা এটা করব। আমরা আশা করি জাকাত ফান্ডে আমরা একটা ভালো অ্যামাউন্ট আনতে পারবো এবং এগুলো শরিয়ার ভিত্তিতে আমাদের সাথে স্কলার আলেমরা আছেন, ওনারা যেভাবে বলবেন সেভাবেই আমরা গরিব, দুঃখী, অভাবগ্রস্ত, মিসকিন, ফুকারা, ওনাদের মাঝে আমরা এগুলো বিতরণ করব। অনেক ধন্যবাদ মাননীয় উপদেষ্টা। আমরা সর্বশেষ প্রশ্ন করে আপনার মূল্যবান সময় আমরা এখানে কাটাতে চাই। সেটি হলো, আপনার এই অন্তর্বর্তী সরকার যখন নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, সেই সরকারকে আপনি কেমন দেখতে চান, আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান, এই প্রশ্নটি দিয়ে আমরা শেষ করতে চাই। আমরা ফেয়ার, ফ্রি, ইম্পার্শিয়াল ইলেকশনের মাধ্যমে জনগণের যে ভোটাধিকার ছিল না, জনগণ এখন নিজের প্রার্থীকে নিজে ভোট দিতে পারবেন। যারা ম্যান্ডেট পাবেন আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব, আমরা বিদায় নেব। আমরা চাই আগামী যে সরকার আসবে সেটা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে, এদেশের মানুষের আকাঙ্ক্ষাকে তারা মর্যাদা দিয়ে একটা সুন্দর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন, মানবাধিকার সুরক্ষা করবেন, ধর্মীয় মূল্যবোধ সুরক্ষা করবেন এবং একটা গণতান্ত্রিক সংস্কৃতি তারা প্রবর্তন করতে পারবেন বা করবেন, এ প্রত্যাশা আমাদের আছে। জি, অনেক ধন্যবাদ জনাব ডক্টর আফম খালিদ হোসেন, মাননীয় উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের। আপনাকে টিভিওনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। জি, সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ কথা বলছি বাংলাদেশ থেকে আগত
অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা জনাব ডক্টর প্রফেসর খালিদ হোসেনের সাথে। দেখা হবে আগামী সপ্তাহে অন্য কোনো অতিথি নিয়ে কথা বলবো সেই দিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টিভি ওয়ান দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।